আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্রাব্যতা টপিকটা শুরু করব। ঠিক আছে, এই ভিডিওতে দ্রাব্যতা থেকে আমাদের একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্রাব্যতা থেকে তিন ধরনের প্রশ্ন সম্ভব। কয় ধরনের? তিন ধরনের। কি কি প্রশ্ন সম্ভব? যেটা প্রথমে যদি আসি এক নম্বরে, সেটা হচ্ছে কি পরিমাণ লবণ কেলাসিত হবে, এটা একটা টাইপ। কি পরিমাণ লবণ কেলাসিত হবে, এটা একটা টাইপ। সেকেন্ড যে টাইপ, সেটা হচ্ছে পদক্ষেপ পড়বে কিনা, এই একটা টাইপ। তিন নাম্বার যে টাইপ, দ্রাব্যতার পরিবর্তন ঘটবে কিনা, দ্রাব্যতার পরিবর্তন ঘটবে কিনা। এই তিনটা টাইপের কোশ্চেন মূলত আমাদের দ্রাব্যতা থেকে হয়ে থাকে 4 মার্কের জন্য আর কি। তো তিনটা টাইপের যে কোশ্চেন, তার মাঝে প্রথম যে কোশ্চেনটা, এটা আসে দ্রাব্যতার সংজ্ঞা থেকে। কিসের থেকে স্যার? দ্রাব্যতার সংজ্ঞা। সেই ফান্ডামেন্টাল সংজ্ঞা থেকে প্রথম কোশ্চেনটার আনসারটা করতে হয়। সেকেন্ড কোশ্চেন যেটা পদক্ষেপ পড়বে কিনা, এটা হচ্ছে কেআইপি কেএসপি সেই সম্পর্ক থেকে, অর্থাৎ দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, এই সম্পর্ক থেকে আমরা এটা করি। তিন নাম্বার যে টাইপটা, দ্রাব্যতার পরিবর্তন ঘটবে কিনা, যেটা তোমাদের মডেল টেস্টে আমি দিয়েছিলাম বা বিভিন্ন বোর্ড কোশ্চেনে প্রায়ই আসে, সেটা হচ্ছে সম আয়ন প্রভাব। এই বছরের জন্য এই সমায়ন প্রভাবটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 26 ব্যাচ যারা আছো তাদের জন্য এই সমায়ন প্রভাবের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এই তিনটা টাইপ কভার করতে গিয়ে যত তার সাথে যাবতীয় জিনিস জানা লাগে, যে পড়াগুলো পড়া লাগে, সেগুলো আমরা আজকে কভার করবো ইনশাল্লাহ। প্রথমে আসি, দ্রাব্যতা জিনিসটা কি। ঠিক আছে, দ্রাব্যতা আমি সংজ্ঞা লিখছি না, আমি সংজ্ঞাটা মুখে বলে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি লিখে নিও খাতায় বা বই থেকে পড়ে নিও। দ্রাব্যতা জিনিসটা কি? দ্রাব্যতা মানে, সহজ ভাষায় যদি আমি বলি, সহজ কথায় বইয়ের ভাষায় পড়ে যাচ্ছি, ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ক্লাসরুম আমি যেখানে এখন নিয়ে নিচ্ছি, এখানে একসাথে 50 জন স্টুডেন্ট সর্বোচ্চ বসতে পারে, এর বেশি বসতে পারে না। এই যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটাই হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, ঘনমাত্রার দ্রাব্যতার পার্থক্যটা কোথায়? ঘনমাত্রায় ম্যাক্সিমাম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যে 50 জন ক্যাপাসিটি, এখন 30 জন আছে, সেটা তার ঘনমাত্রা। কিন্তু দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতা করতে গিয়ে, তাহলে এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতা করতে গিয়ে আমরা মূলত দুইটা সূত্র শিখবো। ঠিক আছে, এর মাঝে একটা সূত্র আমরা বেশি ইউজ করব, আর একটা খুবই কম ইউজ করব। একটা সূত্র হচ্ছে S equals to small m divided by capital M minus m into 100। এটার কোনো একক নাই, অথবা দ্রাব্যতা S equals to থাকে m by v, v অবশ্যই কোন এককে? লিটার এককে। ঠিক আছে, এটা একক হয় গ্রাম পার লিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। তার মাঝে প্রথম যে সূত্রটা, সেটাই আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। দ্বিতীয় যে সূত্রটা, সেটা 25 সালে একটা বোর্ডে এসেছিল এবং 23 সালে সম্ভবত একটা বোর্ডে এসেছিল, এটা খুব কম আসে। তাহলে এই হচ্ছে দুইটা সূত্র, S equals to small m divided by capital M minus small m into 100। কোনটা কি বুঝায়? S তো আমাদের দ্রাব্যতা বুঝায়, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। স্মল m কি বুঝায়? স্মল m মানে হচ্ছে আমাদের দ্রবের ভর। কি? দ্রবের ভর। দ্রব হিসেবে, উদাহরণ হিসেবে আমি বললাম, দ্রব হচ্ছে আমাদের লবণ। ঠিক আছে, তো লবণটা আমি উদাহরণ হিসেবে বলতেছি, লবণ ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে, এটা একটা উদাহরণ। ক্যাপিটাল এম যেটা, সেটা হচ্ছে দ্রবণের ভর। কতটুকু স্যার? দ্রবণের ভর। দ্রবণ হিসেবে আমি বলতে পারি ফর এক্সাম্পল স্যালাইন। স্যালাইনটা কি? স্যালাইন হচ্ছে আমাদের দ্রবণ। আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটাকে বলা হয় দ্রাবকের ভর। কিসের ভর? দ্রাবকের ভর। ঠিক আছে, দ্রাবক মানে কোনটা? দ্রাবক মানে হচ্ছে আমাদের পানি। ঠিক আছে, অন্য দ্রাবকও হতে পারে। আমাদের সহজ এক্সাম্পলে
পানিতে লবণ গুলে আমি কি করলাম, স্যালাইন তৈরি করলাম। তাহলে ক্যাপিটাল স্মল এম হচ্ছে লবণের ভর, ক্যাপিটাল এম হচ্ছে কি ওই স্যালাইনের ভর মানে দ্রবণের ভর, আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম সেটা কি দ্রাবকের ভর বা আমি বলতে পারি কি পানির ভর, তাই না? এই হচ্ছে আমাদের দ্রাব্যতার ফান্ডামেন্টাল ফর্মুলা। আর এখানে যে অ্যাসিড হচ্ছে স্মল এম বাই ভি, স্মল এম তো দ্রবের ভর, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ভি যদি জিজ্ঞেস করি, ভি লিটার মানে কি লিটার এককে দ্রবণের আয়তন, লিটার এককে দ্রবণের আয়তন। এই হচ্ছে আমাদের দ্রাব্যতার ফান্ডামেন্টাল ফর্মুলা, মানে সংজ্ঞা থেকে যে ফর্মুলাটা আসে। সংজ্ঞা যদি বইয়ের ভাষা বলতে চাই, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, বইয়ের ভাষা কি হবে যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে কি বলা হয়, দ্রাব্যতা। তো আমরা এই ফর্মুলা দুটো শিখে নিব। তার মাঝে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমরা কোনটা বলেছি, আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এটা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে। এবার আসি, এই যে দ্রাব্যতা যে শিখলাম তার কোশ্চেনটা কিরকম হয় সেটা আমরা একটু দেখি। দেখো, এই হচ্ছে আমাদের প্রথম, মানে এটার দুইটা উদ্দীপক সম্ভব, কি পরিমাণ লবণ কেলাসিত হবে সেই প্রশ্নটার দুইটা উদ্দীপক সম্ভব। এই উদ্দীপকটা দেখি, আমার একটা পাত্র আছে যেখানে 150 গ্রাম আছে পানি। পানি মানে কি দ্রবণ নাকি দ্রাবক, পানি মানে দ্রাবক, তাই না? ঠিক আছে, তাহলে দ্রাবকের ভর অর্থাৎ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এই মানটা দেওয়া আছে কত, 150 গ্রাম। বলছে এটা একটা সম্পৃক্ত দ্রবণ, মানে কি সম্পৃক্ত দ্রবণ মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটুকু ততটুকু ফুলফিল অবস্থায় আছে। ঠিক আছে, এটা কত তাপমাত্রা আছে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পরে বলা হয়েছে কুলিং অর্থাৎ শীতলীকরণ, ঠান্ডা করে এটাকে নেওয়া হয়েছে কততে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে নির্দিষ্ট একটা পরিমাণ লবণ আছে, তাই না? এখন বিষে যখন নিব, বিষে নেওয়ার পর তার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা, যেটা ধারণ ক্ষমতা কি হবে, কমে যাবে। তাহলে অতিরিক্ত যে লবণ সেটা কি হবে, আমার কেলাসিত হবে। আমার টার্গেট এখানে কি কি পরিমাণ লবণ কেলাসিত হবে, তাহলে আমাকে দেখতে হবে 50-এ কতটুকু আছে, 20-এ কতটুকু সর্বোচ্চ থাকতে পারবে। এই দুইটা মান বিয়োগ করে দিলে আমি কি পাবো, কি পরিমাণ লবণ কেলাসিত হবে। তাহলে স্যার শুরু করি। প্রথমে যেটা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার জন্য আমার দ্রাব্যতার যে ফর্মুলা সেটা কি হবে, S1 সমান সমান, আমি এটাকে ধরলাম স্মল m1, ঠিক আছে, ক্যাপিটাল এম মাইনাস স্মল m1 ইন্টু 100। দেখো 50-এর জন্য দ্রাব্যতা কত বলছে স্যার, 50-এর জন্য দ্রাব্যতা বলছে আমাদের এই যে এখানে 62। তাহলে S1 এর জায়গায় আমার বসবে 62 এবং M1 মানে কি লবণের পরিমাণ, দ্রবের ভর। স্যার এটা তো আমি জানি না, এটা কি করতে হবে, আমাকে বের করতে হবে। তাহলে M1ই থেকে যাবে, ক্যাপিটাল এম মাইনাস স্মল m1। ঠিক আছে, এটা নিচের অংশ যেটা, এটা আমি কি বলেছিলাম, এটা হচ্ছে পানির ভর মানে কি দ্রাবকের ভর। সেটার মান কিন্তু সরাসরি দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে আমার 150। তাহলে এখানে হবে 150 ইন্টু 100। এখন আমার টার্গেট কি, এখান থেকে M1টা বের করা, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু লবণ এই মুহূর্তে দ্রবণে আছে এটা বের করা। সেটা যদি বের করতে চাই, এই 150 এখানে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 62 ইন্টু 150 মাইনাস ইকুয়ালস টু 100 ইন্টু M1, এটাকে আমি লিখতে পারি কত, 100 M1, বা পরের লাইন 100 M1 সেটা সমান সমান 62 ইন্টু 150, বা M1 সমান সমান হবে আমাদের 62 ইন্টু 150 ডিভাইডেড বাই 100। মানটা হিসাব করে আমরা দেখব এখানে কত আসে। আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে এটার মান আসে হচ্ছে 93 গ্রাম। এটা পেলাম কত স্যার, এটা পেলাম হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন আমাকে দেখতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ কতটুকু থাকতে পারে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
সেটা যখন আমি করব, সেটা করতে গেলে এবার কি হবে, এটা আমি ধরে নেই 20°C এর জন্য এটা হচ্ছে S2, S2 সমান সমান M2 ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস M2 ইন্টু 100। 20 জন্য দ্রাব্যতা কত দেওয়া আছে স্যার? 20 জন্য দ্রাব্যতা দেওয়া হচ্ছে আমার 28। তাহলে এখানে আমি বসাবো 28। M2 আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। ক্যাপিটাল M মাইনাস M2 মানে নিচের যে অংশটা সেটা বোঝায় দ্রাবকের ভর। দ্রাবক মানে পানি দেওয়া আছে কত, 150 গ্রাম ইন্টু হবে 100। এখান থেকে আমার টার্গেট কি, M2টা বের করা। তাহলে এই 150 এর পাশে আসলে গুণ হবে, তাহলে 28 ইন্টু 150 এটা সমান সমান 100 M2। পরের লাইন 100, আমার M2 সমান সমান কত হবে এখান থেকে যদি বের করি, সেটা হবে আমাদের 28 ইন্টু 150 ডিভাইডেড বাই হচ্ছে 100। হিসাব যদি করি ক্যালকুলেশন, তাহলে আমার আসে 42 গ্রাম। ঠিক আছে, তাহলে সুতরাং NaCl ক্যালাসিত হবে, অতিরিক্ত যে অংশটা সেটা কি হবে, ক্যালাসিত হবে। তাহলে সেটা কত আসে, 93 থেকে আমি কি করব, 42 মাইনাস করব। ঠিক আছে, যদি মাইনাস করি তাহলে আমার আসবে কত, 51 গ্রাম। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের আনসার, যে এতটুকু লবণ ক্যালাসিত হবে। বুঝতে পেরেছে আজ নিশ্চয়ই। এবার আসি, এই ম্যাথটাই হালকা একটু ভিন্নভাবে দিতে পারে। কিভাবে দিতে পারে, এখানে 150 গ্রাম পানি বলছে, তো সেটা না বলে তোমাকে সেটা বলতে পারে যে ধরো শুধু বলবো 250 গ্রাম পানি, বা সেরকম কিছু আমাকে মেনশন করে নাই। তখন আমি কিভাবে করবো স্যার, বাকি সব ইনফরমেশন আমার হুবহু সেম। এখন আমার কি করছে, সব কিছু সেম, পার্থক্যটা কোথায় করেছে, আগে উদ্দীপকে বলা ছিল যে আমাদের পানি আছে 150 গ্রাম, আর এখন পানি বলে নাই। পানি বলে নাই মানে এই যে মানে পরিমাণটা দেওয়া আছে, এটা হচ্ছে কিসের পরিমাণ, দ্রবণের পরিমাণ, মানে স্যালাইনের পরিমাণ যেটা আর কি, তাই তো। এখন আমাকে এই ম্যাথটা করতে হবে। ঠিক আছে, উদ্দীপকটা আশা করে দেখে নিয়েছো, আমি একটু মুছে দিয়েছি, নয়তো জায়গা হবে না। এবার আসি, এই ম্যাথটা আমরা করব। আগের ম্যাথটা এই ম্যাথটা অলমোস্ট সেম। পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে আগেরটায় দ্রাবকের পরিমাণ সরাসরি দেয়া ছিল, এবার আমার সেটা জেনে নিতে হবে। প্রথমে আসি 50°C তাপমাত্রায়, ফর্মুলা আমাদের একই হবে, S1 equals to M1 divided by capital M minus M1 into 100। এখন আমার পালা হচ্ছে কি, মান বসানোর। মান যখন বসাবো, S1 এর মান দেওয়া আছে কত, 50 জন্য 62, M1 জানি না, বের করতে হবে। এখানে দেখো এই ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে আমাদের 250 গ্রাম। তাহলে এখানে দেব 250, M1 তো জানি না, সেটা আমাকে বের করতে হবে, ইন্টু 100। পরের লাইন আর গুণন করব, 62 ব্র্যাকেটে 250 মাইনাস M1, এটা সমান সমান 100 M1। যদি গুণ করে দেই, 62 ইন্টু 250 মাইনাস এটা গুণ হলে হবে 62 M1, আর এখানে 100 M1। এই M1 সহ এটাকে আমি ডান পাশে নিয়ে যাব, মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 62 ইন্টু 250 এটা হবে 100 M1 প্লাস 62 M1। এই দুইটা যোগ হলে 100 যোগ 62 কত হয়, 162। তাহলে 162 M1 এটা সমান সমান এই যে 62 ইন্টু 250, বা M1 সমান সমান 62 ইন্টু 250 ডিভাইডেড বাই 162। সুতরাং M1 আমি যদি হিসাব করি, এই মানটা আমার আসে হচ্ছে 62 ইন্টু 250 ডিভাইডেড বাই 162, এটা আসে 95.68, 95.68 গ্রাম। এর মানে কি, 50°C তাপমাত্রায় এই দ্রবণটাতে লবণ আছে কত, 95.68 গ্রাম। এবার আমার একটু অতিরিক্ত কাজ আছে। কি কাজ, আমাকে এখান থেকে পানির পরিমাণ মানে দ্রাবকের পরিমাণটা বের করে নিতে হবে। সুতরাং দ্রাবকের ভর, দ্রাবকের ভর যেন কিভাবে বের করে, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এখানে হবে M1
তাহলে 250 তার থেকে মাইনাস করবো 95.68। তাহলে 250 থেকে যদি আমি আনসারটা মাইনাস করি, আমার আসে 154.32 গ্রাম। এটা কি পাইছি? পানির পরিমাণ, মানে দ্রাবকের পরিমাণ পেয়ে গেছি। এখন আবার ওই একই সিস্টেমে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় M2 বের করবো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফর্মুলা কি হবে? S2 সমান সমান M2 ক্যাপিটাল M মাইনাস M2 ইন্টু 100। এখন এটা হচ্ছে 28, ঠিক আছে। এই যে M2 সে আমি জানি না, বের করতে হবে। এই যে নিচের অংশটা ক্যাপিটাল M মাইনাস M2, তোমাদের মনে হতে পারে স্যার এটা তো M1 করেছিলাম M2, কিন্তু আলটিমেটলি নিচের অংশটা বোঝায় হচ্ছে দ্রাবকের ভর। কি বোঝায়? দ্রাবকের ভর। এই জন্য এই মানটা এখানে যেটা পাইছি সেটাই হবে। তাহলে নিচে কত লিখবো? 154.32, তার সাথে গুণ হবে কত? 100। পরের লাইন, এটা এই পাশে যদি আসে এই অংশটা কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 28 ইন্টু 154.32, এটা সমান সমান 100 M2, বা M2 সমান সমান এই 100 নিচে আসবে ভাগ, তাহলে 28 ইন্টু 154.32 ডিভাইডেড বাই 100। সুতরাং M2 ইকুয়ালস টু, যদি আমি হিসাবটা করি, 28 ইন্টু 154.32 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100, এটা আসে 43.2 গ্রাম। কত আসে? 43.2 গ্রাম। তাহলে সুতরাং NaCl ক্যালসিত হবে কতটুকু? এই যে আগে যতটুকু ছিল মাইনাস এখন যতটুকু থাকবে, 95.68 মাইনাস 43.2। তাহলে যদি হিসাব করি, এখানে আসে 52.4 গ্রাম। এই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছি নিশ্চয় স্যার? তাহলে এই যে আমাদের দ্রাব্যতার সংজ্ঞার উপর ভিত্তি করে মূলত যদি মানে কি পরিমাণ লবণ ক্যালসিত হবে কোশ্চেন আসে, এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল দুইটা উদ্দীপক, এর উপর নির্ভর করে আমাদের দুইটা আনসার। একটাতে কি ছিল? সরাসরি পানির পরিমাণ দেওয়া ছিল, আর একটাতে সরাসরি পানির পরিমাণ দেওয়া নাই। প্রথমে M1 বের করছি, তারপর M থেকে ক্যাপিটাল M মানে দ্রবণের পরিমাণ থেকে M1 মাইনাস করে পানির পরিমাণটা বের করেছি, সেটা এখানে নিচে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে M2 বের করার পর কি M1 থেকে M2 মাইনাস করে দিলেই আমাদের আনসার চলে আসে। ঠিক আছে স্যার, এটা ভালোভাবে আমরা প্র্যাকটিস করে নিব। আমাদের দ্রাব্যতার গুণফলটা একটু জানতে হবে। কেন? কারণ অদক্ষেপ পড়বে কিনা এটার কোশ্চেনে বেজ উপর, মানে এটার কোশ্চেন ঘ নাম্বারের জন্য KIP লাগে, আর গয়ের জন্য অনেক সময় দ্রাব্যতা জানতে চায় বা দ্রাব্যতার গুণফল জানতে চায়। দ্রাব্যতা জানতে চাই কখন? দ্রাব্যতার গুণফল দেওয়া থাকে, দ্রাব্যতা বের করতে পারবে, অথবা দ্রাব্যতা দেওয়া থাকে, দ্রাব্যতার গুণফল বের করতে পারবে। আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে এটা বুঝাবো যেন আমাদের বুঝতে ইজি হয়। দ্রাব্যতার গুণফল এটাকে লেখা হয় KSP দ্বারা। SP মানে সলিউবিলিটি প্রোডাক্ট, বাংলা যেটাকে আমরা দ্রাব্যতার গুণফল বলি। দেখো আমি প্রথমে একটা লবণ নিলাম NaCl। আমাদের লবণগুলো কি হবে? পানিতে বিয়োজিত হবে, তাই না? দেখো এখানে N এর পাশে কিছু নাই, কিছু নাই মানে 1 আছে, আবার Cl এর পাশেও কিছু নাই মানে কত আছে? 1। Na তার যোজনী হবে Cl এর সাথে যত আছে, এখানে কিছু নাই মানে 1 আছে। সোডিয়াম যেহেতু ধাতু তাহলে Na প্লাস, Cl এর যোজনী হবে সোডিয়ামের পাশেরটা, এখানে কিছু নাই, তাহলে এটা হবে Cl মাইনাস। এই যৌগটার দ্রাব্যতা যদি হয় S, এটার দ্রাব্যতা হবে S, এটার দ্রাব্যতা হবে কি S, কারণ তারা 1:1 অনুপাতে আছে। তাহলে তার জন্য যদি আমি KSP বের করতে চাই, KSP হয় আয়ন যে দুইটা আছে আয়নগুলার দ্রাব্যতার গুণফল, তার মানে S ইন্টু S। আমার S ইন্টু S দুইটা গুণ করলে হয়ে যাবে কত? S স্কয়ার। এখন এটাকে আমি অন্য আরেকটা উদাহরণ দেখি। ধরো এটা দিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখো ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে? ক্লোরিনের সাথে যত আছে, কত আছে? 2। তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্লোরিনের যোজনী কত হবে?
ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে যত আছে সেটা কত আছে 1, তাহলে Cl মাইনাস। এখন এরকম ক্লোরিন কয়টা আছে 2টা, তাহলে এই যে সহগ সংখ্যাটা আছে সেটা সামনে চলে আসবে সহগ আকারে 2। পুরা যৌগের দ্রাব্যতা যদি হয় আমাদের S পরিমাণ, এটার দ্রাব্যতা হবে S পরিমাণ, এটার দ্রাব্যতা হবে যেহেতু 2 আছে 2S পরিমাণ। তাহলে আমি তার যদি কেএসপি বের করতে চাই, কেএসপি সমান সমান এই যে আয়ন দুইটার দ্রাব্যতার গুণফল। তাহলে একটা দ্রাব্যতা হচ্ছে S, এই যে বসাই দিলাম S, ইন্টু এটার দ্রাব্যতা হচ্ছে 2S। কিন্তু ভর ক্রিয়ার সূত্র নামে একটা সূত্র আছে, সেখান থেকে আমরা আসলে জানি যখন এরকম সামনে একটা সহগ থাকে সেই সহগটা কি হয়, পাওয়ার আকারে বসবে। তাহলে S আর এটা স্কোয়ার করে দিলে 4s স্কোয়ার, আলটিমেটলি গুণ হয়ে থাকবে কত 4s কিউব। আশা করি বুঝতে পেরেছি। এবার আমি একটা আননোন কনস্ট্যান্ট মানে একটা সাবস্ট্রেট দিয়ে সেটা ট্রাই করি। ধরো তোমাকে একটা যৌগ দিল A3B2, স্যার চিনি না এই যৌগরে, ঠিক আছে, এ বি কি জিনিস আমি চিনি না, উদ্দীপকে দিয়ে দিছে। তাকে আমি কি করব, পানিতে বিয়োজিত করব। এ তার যোজনী কত হবে বলছি, বি এর সাথে যেটা কত আছে 2, তাহলে A2 প্লাস, এরকম এ আছে কয়টা, 3টা না, তাহলে এই সহগটা সামনে হবে 3A2 প্লাস প্লাস বি তার যোজনী হবে কত, এ এর সাথে যত আছে, এ এর সাথে কত আছে স্যার, এর সাথে আছে 3, তাহলে বি সে হবে 3 মাইনাস, এরকম বি আছে কয়টা স্যার 2টা, এই যে বি এর সাথে 2 আছে, তাহলে এখানে সামনে হবে কত 2B 3 মাইনাস। এবার এই যৌগটার দ্রাব্যতা যদি হয় S, এটার দ্রাব্যতা 3 আছে, তাহলে CS, এটার দ্রাব্যতা হবে কত 2S। এবার আসি তার দ্রাব্যতার গুণফল KSP নির্ণয় করব। ঠিক আছে, তো KSP কিভাবে নির্ণয় করতে পারি দেখো, প্রথমে আমার কি হবে 3S। এখন 3S, এই যে 3, এখানে 3 আছে, আমি বলছিলাম কি যখনই সামনে সহগ থাকে সেটা কি হবে, পাওয়ার হবে, তাহলে হোল কিউব ইন্টু এখানে হবে 2S, তার উপর হবে হোল স্কোয়ার। এটাকে যদি করে 3 কে কিউব করলে 27, S কে কিউব করলে S কিউব ইন্টু 2 কে কিউব করলে 4, আর S কে 2 কে স্কোয়ার করলে হবে 4, S কে স্কোয়ার করলে S স্কোয়ার, আলটিমেটলি গুণ হয়ে হবে 108 S টু দি পাওয়ার 5। এই হচ্ছে তার দ্রাব্যতার গুণফল বের করার সূত্র। এখন দ্রাব্যতা যদি আমার জানা থাকে, অর্থাৎ যে দ্রবণটা দেওয়া আছে তার ঘনমাত্রা যদি দেওয়া থাকে, S এর জায়গায় সেই ঘনমাত্রাটা বসাবো, বসিয়ে আমি ক্যালকুলেশন করব, আমার আনসার চলে আসবে। এবার আসি অদক্ষেপ পড়বে কিনা এই জিনিসটা আমি আসলে কিভাবে বের করব। এর জন্য আমাকে 3টা কন্ডিশন মূলত জানা থাকা লাগে। ঠিক আছে, 3টা না, একটা দিয়েই আমরা করতে পারি, বাট আমি যে 3টা আছে আগে দেখাই। যদি কেআইপি মানে আয়নিক গুণফল, আয়নিক গুণফল মানে কি, ঘনমাত্রা গুলার গুণফল আমরা বের করব। ঠিক আছে, কেআইপি এর মান যদি কেএসপি এর মান থেকে কম হয়, ঠিক আছে, তখন এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। কি বলা হয়, অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণে স্যার কোনো অদক্ষেপ পড়ে না। ঠিক আছে, কি হবে না, অদক্ষেপ পড়বে না। সেকেন্ড কেস যেটা, কেআইপি আর কেএসপির মান সমান, কেআইপি আর কেএসপির মান যদি সমান হয় সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে কি, যতটুকু থাকার কথা ততটুকুই আছে, তখনও কি অদক্ষেপ পড়বে না। ঠিক আছে, এটার বলা কি হবে, অদক্ষেপ পড়বে না। 3 নাম্বার যে সিচুয়েশন, কেআইপি এর মান বড়, কেএসপি এর মান কি ছোট, কেআইপি এর মান বড় হবে, এটাকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলি, অতিপৃক্ত দ্রবণ। তখন স্যার অদক্ষেপ পড়ে, তখন কি হয়, আমাদের অদক্ষেপ পড়বে, তখন কি হবে, অদক্ষেপ পড়বে। এখন স্যার আমার ম্যাথ করতে গিয়ে এত ইনফরমেশন আমি মনে রাখতে পারি না, যেহেতু আমার প্রিপারেশন দুর্বল, আমি কি করব, আমি প্রথম 2টা মনে রাখার দরকার নাই, আমি মনে রাখবো শুধু এইটা। আমি দেখবো কেআইপি এর মান কি কেএসপি থেকে বড় নাকি ছোট, যদি বড় হয় তাহলে কি হবে, অদক্ষেপ পড়বে, আর নয়তো অদক্ষেপ পড়বে না। বুঝতে পারতেছি বিষয়টা। আসি এবার এটার জন্য বিভিন্ন আমরা টাইপের ম্যাথ দেখব।
এ পাত্রে আমি ধরে নিচ্ছি আমাকে ধরো উদ্দীপকে দেওয়া আছে একটা যৌগ আছে 0.3 মোলার 50 ml। আমি ধরে নিচ্ছি এখানে আছে সিলভার নাইট্রেট। বি পাত্রে আমি ধরে নিচ্ছি আছে 0.2 মোলার 40 ml। এখানে ধরে নিলাম FeCl2 আছে, ঠিক আছে। উদ্দীপকে দেওয়া আছে AgCl এর KSP হচ্ছে ধরো 1.5 × 10⁻⁶ মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এখন আমার কি বলবো, এখান থেকে ধরো আমার কথার কথা হিসেবে জানতে চাইব, গতে বললো বি পাত্রের দ্রবণের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। কি বলবো, বি পাত্রের দ্রবণের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। আর ঘতে বলবো এ ও বি এর দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করা হবে, একত্রে মিশ্রিত করা হলে পদক্ষেপ পড়বে কিনা, পড়বে কি না সেটা আমার কাছে জানতে চাইছি, বিশ্লেষণ করো। এই হচ্ছে আমার একটা কোশ্চেন দেওয়া আছে, গতে কি বলছে বি পাত্রের দ্রবণের দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে, আর ঘতে বলা হয়েছে এ আর বি এর দ্রবণকে আমি যদি মিশ্রিত করি সেক্ষেত্রে কোনো পদক্ষেপ পড়বে কিনা সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এটা আনসার করব। স্যার আমি কাইন্ডলি এটা মুছে ফেলতেছি, ঠিক আছে, আপনারা এই কোশ্চেনটা তুলে রাখবেন কাইন্ডলি। প্রথমে আমার গ নাম্বার কোশ্চেনটা দিয়ে আনসার শুরু করি। গতে বলা হয়েছে বি পাত্রের যে দ্রবণটা আছে তার দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে। এখানে আসলে কোশ্চেনটাতে হালকা একটু ত্রুটি আছে, বাট বোর্ড কোশ্চেনগুলা আমার এভাবে করে, এই কারণে আমি এটা করতেছি। আমার বি পাত্রের দ্রবণটা বলে দিতে হবে সম্পৃক্ত দ্রবণ, বাট যদি না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে কি, বেশ কয়েকটা বোর্ডে এরকম এসেছে ঘনমাত্রা দেওয়া আছে কিছু বলা নাই, বলছে দ্রাব্যতার গুণফল। এখন আমি তার ঘনমাত্রাকে আসলে দ্রাব্যতা ধরে কাজ করতে হবে। থিওরিটিক্যালি যদি আমি হিসাব করি আসলে জিনিসটা ভুল, কিন্তু দেখবা যত গাইড আছে বা যত জায়গায় আছে অথবা বোর্ড কোশ্চেন একটা মিস্টেকের কারণে এখন সবাই এটা এভাবেই করতেছে। যদি বলে দেয় সম্পৃক্ত দ্রবণ আলহামদুলিল্লাহ, যদি না বলে তাহলে আমরা এটাকে সম্পৃক্ত দ্রবণ ধরে নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে বি পাত্রের যে দ্রবণ কে আছে FeCl2, সে বিয়োজিত হলে Fe তার যোজনী কত হবে 2+, Cl এর সাথে আছে এই যে 2+, এবং Cl তার যোজনী হবে কত, এই যে Fe এর সাথে কিছু নাই মানে 1, এরকম ক্লোরিন আছে কয়টা, 2টা, তাহলে 2Cl-। এটার দ্রাব্যতা যদি S হয় এটার দ্রাব্যতা হবে S, এটার দ্রাব্যতা হবে 2S। তাহলে তার যখন দ্রাব্যতার গুণফল আমি বের করব এটা হবে S × 2S তার উপর হোল স্কোয়ার, আলটিমেটলি এটা হবে 4S³। এখন S এর মান আমাকে বসাতে হবে, S এর জায়গায় ওই যে বি পাত্রের ঘনমাত্রাটা দেওয়া আছে আমি সেটা বসাই দেব। সেটা কত স্যার, সেটা হচ্ছে 0.2, তাকে আমি কিউব করব, দেখে আমার আনসারটা কত আসে, যেটা আসে সেটাই হবে আমাদের আনসার। আমার আসে 0.032, এটা হচ্ছে আমাদের কি আনসার। আমি এখানে স্যার একক লিখি নাই, অনেক এক এক ম্যাথে এককটা এক এক রকম হবে, ঠিক আছে। যেহেতু আমাদের অলরেডি গ্যাপ আছে, দুর্বলতা আছে, একক স্কিপ করো, কোনো অসুবিধা নাই, নাম্বার পাবা। এবার আসি ঘ নাম্বার যে কোশ্চেনটা, সেটা আমি আনসার করব। ঘ নাম্বার দেখো, এ এবং বি কে যখন মিশ্রিত করা হবে তাদের মাঝে একটা বিক্রিয়া হবে, ঠিক আছে। বিক্রিয়া যদি তুমি লিখতে পারো ভালো, যদি লিখতে না পারো কোনো অসুবিধা নাই। আমি বিক্রিয়াটা লিখতেছি, দেখো আমি এ পাত্রের যৌগ যেটা সেটাকে কালো কালি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে সিলভার নাইট্রেট প্লাস বি পাত্রের গুলা আমি লিখবো হচ্ছে লাল কালিটা দিয়ে, তাহলে FeCl2। যখন তাদের বিক্রিয়া হবে
এই নাইট্রেট চলে যাবে ক্লোরিনের জায়গায়, ক্লোরিন চলে আসবে সিলভার মানে নাইট্রেটের জায়গায়। তাহলে এজি, আর এখানে হবে কত, AgCl। সেম ভাবে আমার ওইটা হবে Fe, আর Fe এর যোজনী যেহেতু আমার হচ্ছে কত স্যার, Fe এর যোজনী হচ্ছে আমাদের 2, তাহলে নাইট্রেটের সাথে আমার দিতে হবে কত, নাইট্রেটের সাথে আমার দেওয়া লাগবে 2, যে NO3 বাইরে একটা 2 দিতে হবে। এখন তুমি যদি এই বিক্রিয়া লিখতে পারো ভালো কথা, তুমি যদি মনে হয় স্যার বিক্রিয়া লিখলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, বিক্রিয়া না লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। আসি, আমার এখানে কেএসপি কার দেওয়া ছিল, দেখো তো উদ্দীপকটাই কেএসপি দেওয়া ছিল এই যে সিলভার ক্লোরাইডটা আছে তার। তাহলে সিলভার ক্লোরাইড তাকে আমি যদি বিয়োজিত করি AgCl, এটা কি সিলভার প্লাস এবং Cl মাইনাস। তাহলে আমাকে বের করতে হবে অদক্ষেপ পড়বে কিনা, যেহেতু জানতে চাইছি KIP এর মান বের করতে হবে। কি বের করতে হবে, KIP। এখন KIP যদি বের করতে চাই, KIP বের করার সূত্র হচ্ছে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। তাহলে সিলভার আর এখানে হবে কি ক্লোরিনের ঘনমাত্রা, এটা আমাকে বের করতে হবে। ভালো কথা স্যার, সিলভারের ঘনমাত্রা আমি 1 নং পাত্রে জানি, কিন্তু AgCl তো আর 1 নং পাত্রে হয় না, এটা হয়েছে কোথায়, মিশ্রণে। তাহলে মিশ্রণে সিলভারের ঘনমাত্রা কত, এটা আমাকে বের করতে হবে। সেম ভাবে ক্লোরিনের ঘনমাত্রা মিশ্রিত করার পর মিশ্রণে কত হবে সেটাও আমাকে বের করতে হবে। সেটা কিভাবে বের করব, ওই যে আমরা ফান্ডামেন্টাল সূত্র শিখে এসেছিলাম, S1V1 = S2V2। তাহলে লিখি স্যার, সিলভার প্লাস এর ক্ষেত্রে তুমি যদি এটা না লিখে সরাসরি সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা লিখো সেটাও হবে, আমি সরাসরি ওইটা লিখে দিচ্ছি, আমি একটু ছোট করতেছি, ঠিক আছে। তাহলে এই সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা ফর্মুলা হবে কি, S2V2, সরি, ফর্মুলা হবে S1V1 ডিভাইডেড বাই V2। আসি এখানে S1 কত, S1 হচ্ছে সিলভার যে পাত্র থেকে আসছে তার ঘনমাত্রা। সিলভার কোন পাত্রে ছিল স্যার, এই যে এখানে ছিল না এ পাত্রে, এ পাত্রে তার ঘনমাত্রা ছিল কত, এ পাত্রে তার ঘনমাত্রা ছিল 0.3 মোলার। এখানে সিলভার কয়টা, একটা, তাহলে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে না। তারপরে আসি V1, V1 হচ্ছে সিলভার যে পাত্র থেকে আসছে তার আয়তন, এটার আয়তন দেওয়া ছিল আমার 50 ml। V2 হচ্ছে মিশ্রণের আয়তন। এখন যেহেতু দুইটাকে আমি একসাথে মিশ্রিত করে ফেলছি, তার আয়তন কত হবে, দুইটার যোগফল। তাহলে 50 যোগ 40 গুণ করলে যোগ করলে আসবে কত, 90 ml। এখান থেকে আমি কি করব, আমার সিলভার প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করে নেব। তাহলে এটা আসবে 0.3 ইন্টু 50 ডিভাইডেড বাই 90। মানটা আমি হিসাব করে দেখি কত আসে, 0.3 ইন্টু 50 ডিভাইডেড বাই 90, এটা আসে 0.17, 0.17 মোলার। সেম ভাবে আমি যদি ক্লোরিনের ঘনমাত্রাটা বের করতে চাই, সেম ফর্মুলা S1V1 বাই V2। এখানে একটু কাজ আছে এক্সট্রা, ঠিক আছে। S1 এক্সট্রা কাজটা কি বলতেছি, সেম জিনিস সবকিছু সেম, ক্লোরিন, ঠিক আছে। এই ক্লোরিন সে কোথা থেকে আসছে স্যার, সে আসছে এই যে আমাদের FeCl2 ছিল এই জায়গা থেকে, মানে বি পাত্র থেকে। তাহলে ঘনমাত্রাটা হবে কি, বি পাত্রের যে ঘনমাত্রা দেওয়া সেটা কত, 0.2। কিন্তু এখানে একটু কিন্তু আছে, কি, বি পাত্রে ক্লোরিন কয়টা আছে দেখো তো স্যার, 2টা ছিল না, তাহলে এখানে একটা 2 দ্বারা গুণ করতে হবে। এখানে যদি 3 থাকতো তাহলে আমরা 3 দ্বারা গুণ করে দিতাম, ঠিক আছে। আগেরটায় সিলভারের বেলা সেম কাজ, বাট এখানে কোনো কিছু নাই, মানে 1 ছিল, তো 1 দ্বারা গুণ করা যায় কথা, না করা কি একই কথা, এই জন্য আমরা গুণ করি নাই। তাহলে এটার গুণ করার পর আসবে কত, 0.4 মোলার। V1 সেটা হচ্ছে আমাদের বি পাত্রের আয়তন, কত সেটা, 40 ml। V2 এটা হচ্ছে মিশ্রণের আয়তন, তাহলে 40 যোগ 50 মানে 90 ml। যদি মানগুলো বসাই সেম, এখানে S1 এর জায়গায় হবে 0.4, V1 এর জায়গায় হবে 40, আর ডিভাইডেড বাই হবে 90। যদি হিসাবটা করি আমার আসবে 0.4 ইন্টু 50 ডিভাইডেড বাই 90, 0.22, তো আসে 0.22 মোলার।
দেখো এই জিনিসটা আবার একটু বলতেছি, স্টুডেন্টরা এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা করে। তারা এখানে টু দ্বারা গুণ করে না। টু দ্বারা কেন গুণ করেছিলাম? ফ্লোরিন যে পাত্র থেকে আসছে সেখানে একটা টু ছিল, ঠিক আছে? সেখানে টু থাকার কারণে আমাকে কি করতে হয়েছে? টু দ্বারা গুণ করে নিতে হয়েছে। সেখানে এখানে যদি থ্রি থাকতো থ্রি দ্বারা গুণ, এখানে যদি কিছু না থাকতো তার মানে ওয়ান দ্বারা গুণ, সেটা না করলেও চলে, ঠিক আছে? দেখো সিলভারের ঘনমাত্রা পেয়ে গেছি, ক্লোরিনের ঘনমাত্রা পেয়ে গেছি। এখন আমার কাজ কি? এখন হচ্ছে ওই কেআইপি এর যে সূত্র, সেখানে আমি সিলভার ক্লোরাইডের মানটা মানে ঘনমাত্রাগুলো বসাই দিব। তাহলে এখন আমি যদি কেআইপি এর জায়গায় বসাই নিয়ে কেআইপি সমান কি ছিল? সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা সিএল মাইনাস আয়নের ঘনমাত্রা। সিলভার প্লাসের মিশ্রণে ঘনমাত্রা পাইছিলাম 0.17 আর এটা পাইছি 0.22। আমি হিসাব করি, 0.17 ইন্টু 0.22 আমার আছে 0.0374। এই হচ্ছে তার কেআইপি এর মান। আর কেএসপি যেন আমার কত দেওয়া ছিল? কেএসপি দেওয়া ছিল 1.5 ইন্টু 10⁻⁶ মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে দেখো স্যার, এই মানটা কি বড়, এই মানটা ছোট, ঠিক আছে? কেআইপি যেহেতু বড়, এখন যাদের স্যার এই জিনিস দেখে প্যাচ লাগে যায়, যারা ধরতে পারো না কোনটা বড় কোনটা ছোট, সহজ কথা বলি, কেআইপি এর এই যে মান আছে না, ক্যালকুলেটরে এই মানটা উঠাবা, উঠানোর পর মাইনাস করে দিবা, মাইনাস এরপরে এই মানটা বসাবা, কেএসপির মানটা। আনসার যদি পজিটিভে আসে তার মানে কেআইপি বড়, বুঝতে পারছি? আনসার যদি পজিটিভ যে কোনো মান আসে তার মানে কি কেআইপি বড়, সেই ক্ষেত্রে পদক্ষেপ পড়বে। তাহলে যেহেতু এখানে কি কেআইপি গ্রেটার দেন কেএসপি, তাহলে মিশ্রণে কি হবে? সুতরাং মিশ্রণে এজিসিএল এর পদক্ষেপ পড়বে। বুঝতে পেরেছি স্যার, আশা করি। এবার আসি, এরকম এটারই একটু হালকা মডিফিকেশন দিয়ে আমি আনসারটা দেখব, মানে উদ্দীপকটা হালকা একটু চেঞ্জ হবে, সেই অনুযায়ী আমরা করব। আচ্ছা, এই একটা উদ্দীপক আমার দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে আমাকে বলা হলো, সাথে উদ্দীপক দিল A2 Y3 এর কেএসপি আমার ধরো বলে দিচ্ছে 1.5 ইন্টু 10⁻⁶, আমি আগের মতোই রাখছি, ঠিক আছে? 1.5 ইন্টু 10⁻⁶। আমার গ নাম্বারে যে কোনো একটা কোশ্চেন করছে, ধরো গতে বললো আমাদের যে কোনো একটা দ্রাব্যতার গুণফল, আমি গ স্কিপ করতেছি, ঘতে চলে যাই। বলা হলো এ ও বি এর দ্রবণদ্বয়কে মিশ্রিত করা হলে পদক্ষেপ পড়বে কিনা। পদক্ষেপ পড়বে কি না, এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে? এখন আমাদের হুবহু সেম প্রসেসটাই কোনো পার্থক্য নাই। এই কোশ্চেনটাই একটু ভিন্নভাবে করা যায়। কিভাবে ভিন্নভাবে? ধরো এ বি, এখানে আরেকটা পাত্র তোমাকে দিতে পারে সি পাত্র। সি পাত্রে কি এ আর বি কে তুমি মিশ্রিত করবা, কিন্তু সি পাত্রের আয়তন ধরো তোমাকে বলে দিল 150 ml, ঠিক আছে? আয়তন বলে দেওয়ার মানে কি? আয়তন বলে দেওয়ার মানে হয়েছে মিশ্রণের আয়তন তখন ধরতে হবে কত, ওইখানে যত দেওয়া আছে সেটা। আবার 150 ml না বলে ধরো এরকম আর কি
সি সি তোমাকে বললো 150 ml এ প্লাস বি। এটার ক্ষেত্রে তুমি ভি2 যে আমরা হিসাব করি না, ভি2টা কত ধরতে হবে? 150। বাট এটা না বলে যদি বলে 150 ml H2O তার সাথে এ প্লাস বি, তখন ভি2 কত হবে? তখন ভি2 হবে 150 যোগ 40 যোগ 50, তাহলে আমাদের আসবে 240। পার্থক্যটা বুঝতে পারতেছি কোথায়? আবার বলতেছি, যদি শুধু সি দিয়ে 150 ml দিত, পানি H2O কথাটা না দিত, তখন ভি2 হইতো কত? 150, বা যেটা দেওয়া থাকে সেটা। এখন যখন H2 বলে দিছে, মানে কি এখানে এক্সট্রা পানি অ্যাড করছে এতটুকু, তাহলে আমার কি এটার আয়তন যোগ এটার আয়তন তার সাথে 150 যোগ। তোমরা যখন বোর্ড কোশ্চেন টেস্ট পেপার থেকে করতে যাবা এরকম উদ্দীপক পাবা আশা করি। তো আমরা আপাতত এটাতে আর যাচ্ছি না, প্রসেস সেম, শুধু এক্সট্রা কাজ করে নিব। আমাদের উদ্দীপকটা কি? একটা এ পাত্রে আছে A2B3, যেটার ঘনমাত্রা হচ্ছে আমাদের 0.5 ml মোলার, আর আয়তন হচ্ছে 50 ml। এবং X2Y3 আছে, যেটা ঘনমাত্রা হচ্ছে 0.6 মোলার, আয়তন হচ্ছে আমাদের 40 ml। ঠিক আছে, এখান থেকে A2Y3 এর কেএসপি দেওয়া আছে, বলা হয়েছে এ আর বি এর দ্রবণকে যদি মিশ্রিত করি তাহলে আমাদের অদক্ষেপ পড়বে কিনা। ভালো কথা। তোমাদের আমি আর বিক্রিয়া দেখাচ্ছি না, তোমরা চাইলে বিক্রিয়া দেখতে পারো, বাট অনেকেরই আমি দেখছি বিক্রিয়া তোমাদের করতে গিয়ে প্যাচ লাগে। বিক্রিয়া দিতে পারলে সুন্দর, যেহেতু প্যাচ লাগে তোমরা চাইলে স্কিপ করতে পারো, অথবা আমি বিক্রিয়াটা দেখাই দিই। তোমরা যদি মনে করো যে সম্ভব বিক্রিয়াটা শিখলা, যদি মনে করবো যে স্যার আমার প্যাচ লাগতে পারে, বিক্রিয়া স্কিপ করো, কোনো সমস্যা নেই। আমার যখন বিক্রিয়াটা হবে A2B3 প্লাস X2Y3, বিক্রিয়া হওয়ার পর যেটা হবে, এখানে হবে A2Y3 প্লাস X2B3, জাস্ট জায়গা চেঞ্জ হবে, আর কিছুই হবে না। ঠিক আছে, এখন আমার কেএসপি কার জন্য দেওয়া ছিল? কেএসপি দেওয়া ছিল A2Y3, সে বিয়োজিত হলে এ তার যোজনী কত হবে? আয়ন চার্জ কত হবে? 3+, তাহলে A3+, A3+, এরকম এ কয়টা আছে? 2টা, তাহলে 2A3+, প্লাস Y, ঠিক আছে, এই যে আমাদের ওয়াই, ওয়াই এর চার্জ হবে 2, তাহলে Y2-, এরকম ওয়াই আছে কয়টা স্যার? 3টা, তাহলে 3Y2-। আসি তার কেআইপি এর সূত্রে আমরা যাব। কেআইপি এর সূত্রে যদি যাই তাহলে এটা হবে কি A3+ এর ঘনমাত্রা, কিন্তু এখানে সাথে একটা 2 আছে না, এটু কি হবে? স্কয়ার হয়ে যাবে। সেম ভাবে Y2- এর ঘনমাত্রা, কিন্তু এই যে সাথে 3 আছে সেটা পাওয়ার আকারে, মানে কিউব হয়ে যাবে। এখন আমার A3+ এর ঘনমাত্রা লাগবে, আর কি লাগবে? Y2- এর ঘনমাত্রা লাগবে। আসি A3+ এর ঘনমাত্রা কিভাবে বের করবো স্যার? ওই যে আমাদের বেসিক ফর্মুলা S1V1 ডিভাইডেড বাই V2। S1 স্যার এ যেন কোত্থেকে আসছে? এ এখান থেকে এ পাত্র থেকে আসছে, সেটার ঘনমাত্রা দেওয়া ছিল আমাদের 0.5 মোলার, তাহলে 0.5, এখানে এ কয়টা আছে স্যার? 2টা না, 2 × 0.5, তাহলে কত হবে? 1 মোলার। V1 কত হবে স্যার? এ পাত্রের আয়তন, সেটা দেওয়া আছে আমাদের 50 ml। এবার আসি V2, যেহেতু আমাদের তৃতীয় কোনো পাত্র নাই, তাহলে কি দুইটা আয়তনের যোগফল 50 যোগ 40, তার মানে 90 ml। আমি যদি এখানে মানগুলো বসাই 1 × 50 ডিভাইডেড বাই 90, হিসাব করলে 0.55 মোলার, 55 মোলার। এই হচ্ছে কি আমাদের এ এর ঘনমাত্রা। সেম ভাবে আসি আমি ওয়াই এর ঘনমাত্রা বের করব, Y2- এর ঘনমাত্রা। তাহলে এখানেও কি হবে? S1V1 বাই V2। S1 এর যে মান, Y কোত্থেকে আসছে স্যার? S1 এর ক্ষেত্রে Y আসছে কি এই যে এখান থেকে, বি পাত্র থেকে। এখানে Y কয়টা আছে? 3টা, তাহলে 3 × 0.4 হবে 1.2 মোলার। V1 এটা হবে কি তার যে আয়তন, তার আয়তন ছিল কত? 40 ml,
V2 এটা হচ্ছে দুইটার যোগফল, তার মানে 90 ml। যদি আমি মানগুলো বসাই 1.2 ইন্টু আমাদের 40 ডিভাইডেড বাই 90, হিসাব করে দেখি মানটা কত আসে। এটা আসে 0.53, কত? 0.53 মোলার। দেখো আমি A3+ এর ঘনমাত্রা পেয়ে গেছি, Y2- এর ঘনমাত্রা পেয়ে গেছি, তাহলে মান যেহেতু আমি জানি, এখন আমি কি করব, KIP এর জায়গায় বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি জাস্ট মানগুলা বসাই দিচ্ছি, এখানেই বসাই দিই সাইডে। সুতরাং KIP, আগে একটু ফর্মুলাটা আবার লিখে নেই, A3+ এর ঘনমাত্রা তার উপর স্কয়ার, আর Y2- এর ঘনমাত্রা তার উপর কিউব। এটার ঘনমাত্রা ছিল 0.55, তাকে করতে হবে কি স্কয়ার, ইন্টু এটা হচ্ছে 0.53, তাকে করতে হবে কিউব। যদি আমি ক্যালকুলেটরে মানগুলো চাপি, আমার আসে 0.045। কত আসে? 0.045। অবভিয়াসলি আমার এখানে KIP এর মান কি KSP থেকে অনেক বেশি, তো সুতরাং KIP গ্রেটার দেন KSP। আর KIP যদি KSP থেকে বেশি হয় তাহলে কি হবে? অদক্ষেপ পড়বে। আমাদের কি হবে? এখানে অদক্ষেপ পড়বে। গেল আমাদের অদক্ষেপের ম্যাথ। সাধারণত এই টাইপটাই বেশি আসে। এখন ধরো কোনো কারণে বিপাত্রের ঘনমাত্রা জানা নাই, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন খুব একটা আসে না, বাট বিপাত্রের ঘনমাত্রা যদি জানা না থাকে তখন আমাকে কিভাবে করতে হবে? তখন আমি আর কিছুই না, কিন্তু দেখাই দেয় একটা ম্যাথ উদ্দীপক দিয়ে, আশা করি বুঝবা। যদি কোশ্চেন কঠিন হয় সেক্ষেত্রে হয়তো এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো এই যে ম্যাথটা হালকা একটু স্লাইটলি চেঞ্জ। কোথায়? এখানে অদক্ষেপ পড়বে কিনা জানতে চাইছে না, বলছে বি, যার কিনা ঘনমাত্রা দেওয়া নাই বি পাত্রে, সেটার ঘনমাত্রা মিনিমাম কতটুকু হলে এটা যখন মিক্স করবো অদক্ষেপ পড়বেই, ম্যান্ডেটরি, ঠিক আছে, মাস্ট। আমরা এটা আনসার করার চেষ্টা করি, ঠিক আছে। প্রথমেই যদি তার বিক্রিয়াটা আমরা একটু দেখি, কি হবে? সিলভার নাইট্রেট সাথে আছে আমাদের FeCl3, তো এখানে হবে সিলভার ক্লোরাইড, তার সাথে আমাদের Fe, এখানে তার যোজনী 3, NO3 দেওয়ার পর আমাকে দিতে হবে 3 দিতে হবে। এখন KSP দেওয়া আছে কার জন্য স্যার? KSP দেওয়া আছে সিলভার ক্লোরাইডের জন্য। সিলভার ক্লোরাইড বিয়োজিত হবে সিলভার প্লাস আর Cl-। KIP সূত্রে আমরা যাব, তো আমাদের জানি বারবার যে এই যে এগুলার ঘনমাত্রা বের করতে হবে। তাই সিলভার প্লাসের ঘনমাত্রা কি হবে? S1V1 ডিভাইডেড বাই V2। S1 সে যে পাত্র থেকে আসছে তার ঘনমাত্রা, সেটা ছিল কত? সেটা ছিল 0.3 মোলার। সিলভার যেহেতু একটা, কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নাই। V1 তার আয়তন 30 ml, V2 দুইটা যোগ করলে যত হয়, ঠিক আছে, 30 যোগ 20 সমান 50 ml। আমি যদি মানগুলা বসাই,
0.3 ইন্টু 30 ডিভাইডেড বাই 50 আসবে আমাদের 0.18। কত আসবে? 0.18 মোলার। এটা পাইছে কি সিলভার প্লাসের ঘনমাত্রা। এবার আসি সিএল মাইনাস মানে বি পাত্রের সিএল মাইনাসের ঘনমাত্রা। এখন এখানে হবে কত S1V1/V2। সমস্যা হচ্ছে স্যার বি পাত্রের ঘনমাত্রা তো জানি না, তাই S1 কত হবে? ধরে নেই বি পাত্রের ঘনমাত্রা হচ্ছে আমার এক্স পরিমাণ। কতটুকু? এক্স। বি পাত্রে ক্লোরিন কয়টা আছে? 3টা। তাহলে ঘনমাত্রা যদি এক্স হয় ক্লোরিনের ঘনমাত্রা কত হবে? 3x। এখানে যদি 2 থাকতো তাহলে 2x হইতো, বুঝতেছি। আর এখানে হবে কত? V1। V1 হবে তার আয়তন 20 ml। V2 হবে কি দুইটার যোগফল মানে 50 ml। যদি মানগুলো বসায় এটা হবে 3x × 20 ডিভাইডেড বাই হবে কত আমাদের 50। কাটাকাটি করার পর যেটা আসে 6x/5। এটা কি ক্লোরিনের ঘনমাত্রা। এখন আমি এটার জন্য কেআইপি বের করব। কেআইপি এর সূত্র হবে কত? আমাদের সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু সিএল মাইনাসের ঘনমাত্রা। আর কেআইপি আর কেএসপি আমি এখানে কি ধরবো? সমান ধরে নিব। কি ধরবো? সমান ধরে নিব। তাহলে পরের লাইন, এই যে সিলভার প্লাসের ঘনমাত্রা এটা পাইছি আমরা 0. এই যে এখানে ছিল কত? 0.18 ইন্টু ক্লোরিনের ঘনমাত্রা। ক্লোরিনের ঘনমাত্রা পাইছি কত? 6x/5। আর এখানে x হচ্ছে বি পাত্রের ঘনমাত্রা 6x/5। এখানে কেএসপি আছে কত? 1.5 ইন্টু 10^4। 10^4। এখান থেকে আমার টার্গেট কি? x বের করা। 5 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 0.18 ইন্টু 6 ইন্টু 6x এটা সমান সমান 5 ইন্টু 1.5 ইন্টু 10^4। তাহলে x এর মান হবে 5 ইন্টু 1.5 ইন্টু 10^4 ডিভাইডেড বাই 0.18 ইন্টু 6। সুতরাং x সমান সমান 6.94 ইন্টু 10^4। x এর মান আসবে কত? 6.94 ইন্টু 10^4 এত মোলার। দেখো এই যে x এর মান, ঠিক আছে, যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে আর কি, ক্যালকুলেশনটা করবো যেটা আসে, এই যে x এর মান এটাতে কিন্তু অদক্ষেপ পড়ে না। কেন? কারণ এখানে কেআইপি আর কেএসপি সমান। অদক্ষেপ পড়তে হলে কি হতে হবে? এর থেকে বেশি হওয়া লাগবে। তাহলে শেষে আমি সিদ্ধান্ত দিব, সুতরাং বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা এত এর বেশি হলে কত? 6.94 ইন্টু 10^4 এর বেশি হলে কি হবে? এ ও বি এর মিশ্রণে অদক্ষেপ পড়বে। অদক্ষেপ পড়বে। এই টাইপের ম্যাথ তোমরা বোর্ড কোশ্চেনে 2-1টা পাবা, ঠিক আছে। সাধারণত কোশ্চেন পেঁচানোর ইয়া না থাকলে আমাদের এই টাইপের কোশ্চেন খুব একটা হয় না। এবার আসি আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা দ্রাব্যতার উপর ভিত্তি করে হতে পারে, সমায়ন প্রভাবের ম্যাথ, অর্থাৎ দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটবে কিনা, ঠিক আছে। সমায়ন প্রভাবের ম্যাথ, ঠিক আছে। সমায়ন প্রভাব নিয়ে আমি খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, ঠিক আছে। আমি শুধু এতটুকু বলি, যখন কোনো দুইটা যৌগ মিশ্রিত করা হয় এবং তাদের মাঝে যদি একই আয়ন থাকে, তখন আমাদের যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আছে, বা সহজভাবে বলতে চাই যেখানে মিশ্রিত করব দুর্বল যেটা আছে সেটা কি হবে? আমাদের দ্রাব্যতা কমে যাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। দুর্বল যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা এভাবে মনে রাখতে পারো যে যেখানে আমি মিশ্রিত করব তার দ্রাব্যতা কি হবে? কমে যাবে। আসি বিষয়টা।
ধরো এখানে আছে সরি এখানে AgCl এর দ্রবণ আছে যেটা কেএসপি হচ্ছে 1.5 ইন্টু 10⁻6 এ পাত্র। এটা বি পাত্র, সেখানে আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ দেওয়া আছে যেটা ঘনমাত্রা হচ্ছে কত আমাদের 0.3। এখন বলা হলো গতে আমার একটা কোশ্চেন দিল যে ধরো এ পাত্রের অম্লীয় মূলক শনাক্ত করো। অম্লীয় মূলক শনাক্ত করো। স্যার আমাদের আয়ন শনাক্ত করো, ঠিক আছে। থিওরিটিক্যাল জিনিস, আপাতত আমি এই জিনিস লিখতেছি না, এটা পরে নিবা তোমরা, আমি এটা নোট দিয়ে দিব। তাহলে এ পাত্রের অম্লীয়মূলক শনাক্তকরণ মানে আয়ন শনাক্তকরণ। অম্লীয়মূলক কোনটা? ক্লোরিন, ঠিক আছে, নেগেটিভ যে অংশটা থাকে। তাহলে এটা আমরা রাখবে না। ঘতে আসি, বলা হইল এ ও বি কে মিশ্রিত করা হবে, ঠিক আছে। আমার এতে বি কে মিশ্রিত করা হবে, মিশ্রিত করা হবে এর দ্রবণের বা যৌগের দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটবে কিনা এটা করতে পারে, অথবা দ্রাব্যতার কিরূপ পরিবর্তন ঘটবে। এই দুইটার মাঝে যে কোনো একটা কোশ্চেন, মানে কিরূপ পরিবর্তন ঘটবে অথবা পরিবর্তন ঘটবে কিনা এই টাইপের কোশ্চেন আমাকে কি করতে পারে, ঠিক আছে। উদ্দীপকটা তোলা হয়েছে সবার? আসি, আমি উদ্দীপক মুছে ফেললাম কোশ্চেনটা। গ যেহেতু বলছে আয়ন শনাক্তকরণ একটু নিজেরা করে নিব, ঠিক আছে। আমি ঘতে যাই। স্যার দেখো, কোনো পরিবর্তন ঘটবে কিনা সেটা যদি জানতে চাই তাহলে আমার আগে কি অবস্থায় ছিল এটা জানতে হবে। AgCl এর আগের দ্রাব্যতাকে আমি জানি? আমি তো জানি না। দ্রাব্যতার গুণফল জানি, তাহলে মিশ্রিত করার আগে আমাদের কি AgCl এর দ্রাব্যতা কত সেটা বের করে নিতে হবে। আসি তাহলে MgCl2 যোগ করার আগে স্যার AgCl সে বিয়োজিত হলে কি উৎপন্ন করবে? সিলভার প্লাস এবং Cl মাইনাস। এটা দ্রাব্যতা S হবে, এটাও হবে S, এটাও হবে S। তাহলে তার যে কেএসপি কত হবে? S ইন্টু S মানে S স্কোয়ার। কেএসপি এর মান দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻6, এটা হচ্ছে S স্কোয়ার। আমার টার্গেট কি S বের করা, তাহলে S ইকুয়ালস টু রুট ওভার 1.5 ইন্টু 10⁻6 স্কোয়ার, এপাশে এসে রুট হয়ে গেছে। সুতরাং S সমান সমান 1.22 ইন্টু 10⁻3, 1.23 ইন্টু 10⁻3, 1.23 ইন্টু 10⁻3। এটা কি আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ করার আগে তার দ্রাব্যতা। আসি ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ করার পর, দেখো সিলভার ক্লোরাইড তার দ্রাব্যতা আমি জানি অলরেডি, কি হবে? হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে এটাই আমাকে বের করতে হবে। সিলভার প্লাস এবং Cl মাইনাস। তার এখন নতুন দ্রাব্যতা আমি ধরে নিচ্ছি S1, তাহলে এটাও হবে S1, এটাও হবে কি S1। ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেও পানিতে বিয়োজিত হবে, বিয়োজিত হলে ম্যাগনেসিয়াম 2 প্লাস আর 2Cl মাইনাস। এটার ঘনমাত্রা আমার 0.4 সম্ভবত দেওয়া ছিল, আমার পুরোপুরি খেয়াল নাই কত দিচ্ছে উদ্দীপকে, হয়তো 0.4, আমি ধরে নিচ্ছি 0.4, ঠিক আছে। তাহলে এটা 0.4 হলে এটাও হবে 0.4, এটা হবে 2 ইন্টু 0.4। এবার আসি আমি পুনরায়, সুতরাং
KgCl এর KsP। এটা কত হবে? সিলভারের ঘনমাত্রা সিলভারের দ্রাব্যতা ইন্টু ক্লোরাইডের দ্রাব্যতা, কিন্তু ঝামেলা আছে। KsP 1.5 ইন্টু 10⁻⁶, ঠিক আছে। সিলভারের দ্রাব্যতা কত? সিলভারের দ্রাব্যতা S1, বসাই দিলাম S1। সমস্যাটা হয় ক্লোরিন তো দুই জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে। যৌগ তো আর চিনবে না কোন ক্লোরিন কোথা থেকে আসছে, সে পুরো ক্লোরিনটাকেই একটা হিসেবে কাউন্ট করবে। তাহলে তখন টোটাল ক্লোরিনের দ্রাব্যতা হবে কত? S1 প্লাস 2 ইন্টু 0.4। তাহলে এবার যদি আমি গুণটা করি, দেখো এটা 1.5 ইন্টু 10⁻⁶। আমি এখানে কি করছি দেখো তো, এই যে S1 আর এইটা, এই দুইটা যোগ হয়ে যাবে আর কি টোটালটা বের করার জন্য। আর এইটা S1 ইন্টু S1 হবে S1 স্কোয়ার প্লাস এটা গুণ হয়ে হয় 0.8, তাহলে 0.8 S1। পরের লাইনটা আমি একটু সাজাই লিখি, S1 স্কোয়ার ইকুয়াল প্লাস 0.8 S1 সমান সমান 1.5 ইন্টু 10⁻⁶। এরপরের লাইন আমি লিখবো 0.8 S1 সমান সমান 1.5 ইন্টু 10⁻⁶। স্যার স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে যে এই যে স্যার S1 স্কোয়ারটা ছিল সে গেল কোথায়? ঠিক আছে, দেখো আমাদের দ্রাব্যতা S এর মান ছিল কম, এমনিতেই খুবই কম। S1 এর মান যেহেতু দ্রাব্যতা হ্রাস পাবে সে আরো কমবে। কোনো ছোট মানকে যদি আমি স্কোয়ার করি সেই মানটা কি হয়? আরো অনেক বেশি কমে যায়। এটা এত ছোট হয় সেই মানটা আমি চাইলে স্কোয়ার মানে ইগনোর করতে পারি। তো আমি সাইড নোট দিব, S1 স্কোয়ারের মান কি? অতি নগণ্য। অতি নগণ্য দেখে আমি কি এটাতে বাদ দিয়ে দিছি, যে এটা হিসাব করা যায় কথা না করা কি একই কথা। তাহলে এবার আমি যদি এখান থেকে বের করি, সুতরাং S1 সমান সমান 1.5 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই 0.8। S1 যদি আমি হিসাব করি এর মানটা কত আসে? আমার আসে 1.875 ইন্টু 10⁻⁶। 1.875 ইন্টু 10⁻⁶। তাহলে দেখো আগে ছিল 1.23 ইন্টু 10⁻3। আমরা জানি ইনভার্সের মান যত ছোট, মানে 10 টু দি পাওয়ার মাইনাসের পরে মান যত ছোট হবে আসলে সে ওভারঅল মানটা কি তত বড় হয়। তাহলে এই মানটা কি 10⁻3, এটা 10⁻6, তার মানে এটা বড় এটা কি ছোট। তার মানে মিশ্রিত করার পর দ্রাব্যতা কি হয়েছে? হ্রাস পাইছে। এখন বলছে কিরূপ হ্রাস পায়, মানে কিরূপ পরিবর্তন হয়, মানে কতটুকু কমে। তাহলে আমরা লিখবো সুতরাং দ্রাব্যতা হ্রাস পায়। কত হবে? S মাইনাস S1। S ছিল কত? 1.23 ইন্টু 10⁻3 মাইনাস S1 হচ্ছে 1.875 ইন্টু 10⁻6। তাহলে আমি যদি হিসাবটা করি, আমার আছে 1.23 ইন্টু 10⁻3 মাইনাস করার পরে 1.228 আর কি ইন্টু 10⁻3, এত তাহলে এই হচ্ছে আমার দ্রাব্যতা হ্রাস পাবে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে 2 দ্বারা গুণ করেছি কেন? কারণ ক্লোরিনের সাথে 2 আছে। এটা যদি সোডিয়াম ক্লোরাইড হইতো NaCl 2 নাই, তাহলে এখানে 2 দ্বারা গুণ করতাম না। আবার এখানে যদি FeCl3 হইতো তাহলে কি 3 থাকতো, এখানে গুণ করতাম কত দিয়ে? 3 দিয়ে গুণ করার পর সেটা বসাই দিতাম। বুঝতেছি বিষয়টা? তাহলে আশা করি আমরা এই দ্রাব্যতা নিয়ে যত ম্যাথ আছে এই ঘুরে ফিরে ফান্ডামেন্টাল এই টাইপগুলোর মাঝেই আসবে, আমরা সেই টাইপগুলো করে নিব। কোথাও যদি এরপরেও সমস্যা হয়, টেস্ট পেপার পড়তে গিয়ে আটকে যাও, সেক্ষেত্রে স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিও, স্যার ইনশাল্লাহ সলভ করে দিব। ঠিক আছে, তাহলে এটা ভালোভাবে করো। এরপর আমি ইনশাল্লাহ বর্ণালীর কিছু ম্যাথ দেখাবো, তারপর বাফার দ্রবণ কেপিকেসি এবং সেকেন্ড পেপারের কিছু ম্যাথ দেখাবো, যেন আমাদের পাস মার্কটা সুন্দরভাবে চলে আসে। আমি আমার সাইড থেকে চেষ্টাটা করতেছি স্যার, এখন বাকি চেষ্টাটা তোমাদের নিজের হাতে। থ্যাংক ইউ।